শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া। শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়িতে গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে। আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ করে বলল, এখানে আবার থামালি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অব্দি টানানো ঘুমটা। আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো। এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘুমটা। আমির চট করে পদ্মজাকে পাজাকোলা করে নিল। পদ্মজা কুঁকড়ে যায়। ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেঁকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামীকে নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করল। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বললেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালো থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফুরন কাটল। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা। আমরা একলগে কলেজে পড়বাম। নাতি টাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যের গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বলেন, আমার কথার পেছনে কথা কওনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়ে গেল। ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনো দিন। যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতেছে গিয়া দেবতার লাহান। তাগরে সেবা করলেই জান্নাত পাওন যাইব, নাইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছো গিয়া অনেক বাধ্য সেরি। কামে কাজেও দেখাইবা। মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে। বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বললেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু না। স্বামীর এই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর। স্বামী আপন। স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুঁতে কইলে হুইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না। আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়ার স্বামীর আদর থেকে মধুর আর কিছুই নাই। মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও তো বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা।
তিনি পদজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করেন, খালি স্বামী লইয়া পইরা থাউন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা। যখন যা করতে কইব করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্ধন ঘরে যাইবা। তখন বাকি সব ভুইল্লা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাঁধতে হবে না। আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো। এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন? বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকলো। আজ কাল রাত্রি রে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না। আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেরামি করিস কেন? আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর, কণ্ঠে তার গাম্ভীর্যতা। তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা কি হবে? যার বউ তাকে বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দেবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলার, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তাভাবনা চলছে 3য় তলাটা থাকার উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশের চেয়ারে এসে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও মা? আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙ্গানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসে নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কইরে কইরে আমার নাত বউ কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেহি চাঁদ লই আইছে। এই সেরি, তোর জন্য আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন এ কথা বললেন পদ্মজা ঠাহর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝল। বুঝতে পেরে ঠোঁট টিপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাঝোকা কইরো না। সেরিডা জন্মঘর ছাইরা আইছে, তুমি এখন সব তুমি যেমনে রাখবা তেমনিই থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুর বাড়িতে আর কেউই বউয়ের আপন হয় না। আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এটা ঠিক না ভাই। কোনটা? এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয় নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইক্য বইন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও যে যার ঘরে যাও। এই তোরা বাড়ি যাইতে পারবি? রাইতের বেলা আইছিলি কেন? বউ তো কাইলো দেহন যেত। জাফর, সেরিগুলারে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা 2ডারে পাওন যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাহস কই? যা এদের দিয়ায়, আমরার বাড়ির যখন আইছে
এরা এখন আমাদের দায়িত্ব, সুন্দর কইরা বাড়ির দিয়াইবি। আচ্ছা খালাম্মা। আপারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মুড়াস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হইলে নাই, সেরেগুলারে দেখছো বড় ভাই কেমনে হে হে কইরা হাসতেছিল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বলল, হ মেলা রাইত হইছে, আইও বনু, আমার ঘরে আইও। আইস আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো, হেডেই তো কথা হইছে। পদ্মজাও এইডেই চায়। দেহ বউ, তর্ক কইরো না, নাত বউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখুম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজায় চিপায় পড়ার মতো। কোন জায়গায় এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢুক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়াই রইছস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বলল, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি। আমার সেরার বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছনি বনু, এমন কইলজা বড় বউ কেউ ঘরে রাহে? আমি ভালো মানুষ বইলা এই বেডিরে বাহির কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরে চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বলেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিশ্বজয়ের হাসি। ভাই, বউরে কোলে লও, লইয়াও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা, আচ্ছা তাইলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসলো। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুন সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকায় পদ্মজা। আর একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন। ক্ষীণস্বরে বললেন, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন, তুই বসতাছস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? বউয়ের ধারে এখন থাউন যাইব না। আইজ কাল রাত্রি, মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্যারামের রেওয়াজ ফালাই দেওয়ান যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু, জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না, তুমি কি আজ জামাই লগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না তো, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো। আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে। ঢুক গেলে বলে, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম কেরে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বউ, আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ানের কথা কইয়াইতাছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই?
শাড়ি খুললে আরেকটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল, জানতে চাইল কোথায় পাল্টাবো। খাড়াও, দরজা লাগাইয়ে দেই, ঘরেই পাল্টাও। আমারে শরমায়ও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পেছনে চোখ পড়ে, পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খালিলের বড় সারার বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায় কেন কাঁদছিল, ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার দ্বারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে,